পাহাড়পুর বৌদ্ধবিহার নওগাঁ জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুর গ্রামে অবস্থিত প্রাচীন বৌদ্ধবিহার। পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমপুর বিহার বা সোমপুর মহাবিহার বর্তমানে ধ্বংসপ্রাপ্ত একটি প্রাচীন বৌদ্ধবিহার। পাল বংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব অষ্টম শতকের শেষের দিকে বা নবম শতকে এই মহাবিহার তৈরি করেছিলেন। 1879 খ্রিস্টাব্দে স্যার আলেকজান্ডার কানিংহাম এই বিশাল স্থাপনা আবিষ্কার করেন। ইউনেস্কোর মতে পাহাড়পুর বিহার বা সোমপুর বৌদ্ধবিহার দক্ষিণ হিমালয়ের দ্বিতীয় বৃহত্তম বৌদ্ধবিহার। আয়তনে এর সাথে ভারতের নালন্দা মহাবিহারের তুলনা করা যেতে পারে। এটি 300 বছর ধরে বৌদ্ধদের অতি বিখ্যাত ধর্মশিক্ষাদান কেন্দ্র ছিল। শুধু উপমহাদেশের বিভিন্ন স্থান থেকেই নয়, বরং চীন, তিব্বত, মায়ানমার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া প্রভৃতি দেশের বৌদ্ধরাও এখানে ধর্মজ্ঞান অর্জন করতে আসতেন। খ্রিস্টীয় দশম শতকে বিহারের আচার্য ছিলেন অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান। পুণ্ড্রবর্ধনের রাজধানী পুণ্ড্রনগর বর্তমানে মহাস্থান এবং অপর শহর কোটিবর্ষ বর্তমানে রানগড় এর মাঝামাঝি স্থানে অবস্থিত ছিল সোমপুর মহাবিহারের। গ্রামের মধ্যে প্রায় 10 হেক্টর অঞ্চল জুড়ে এই পুরাকীর্তি অবস্থিত। প্রত্নতাত্ত্বিক এই নিদর্শনটির ভূমি পরিকল্পনা চতুর্ভুজ আকৃতির। এটি বাংলাদেশের উত্তরবঙ্গের প্লাবন সমভূমিতে অবস্থিত। পার্শ্ববর্তী সমতল ভূমি থেকে প্রায় 30.30 মিটার উঁচুতে অবস্থিত পাহাড় সদৃশ্য স্থাপনা হিসেবে এটি টিকে রয়েছে। স্থানীয় লোকজন এই জায়গাকে গোপাল চিতার পাহাড় আখ্যায়িত করত। সেই থেকেই এর নাম হয়েছে পাহাড়পুর, যদিও এর প্রকৃত নাম সোমপুর বিহার। ভারতীয় উপমহাদেশে ইংরেজদের আগমনের পর তারা সকল স্থানে জরিপ কাজ চালনা শুরু করেন। পূর্ব ভারতে জরিপ কাজ পরিচালনা করেন বুকানন হ্যামিল্টন, যিনি 1807 থেকে 1812 খ্রিস্টাব্দের মধ্যে কোনো এক সময়ে পাহাড়পুর পরিদর্শন করেন। এটি ছিল পাহাড়পুরের প্রথম প্রত্নতাত্ত্বিক পরিদর্শন। এরপর এই প্রত্নস্থল পরিদর্শনে আসেন ওয়েস্ট ম্যাকট। এরা দেশে ফিরে তাদের অভিজ্ঞতা সংবলিত বিবরণ পত্রপত্রিকায় প্রকাশ করেন। এরই সূত্র ধরে 1879 খ্রিস্টাব্দে আলেকজান্ডার কানিংহাম এই ঐতিহাসিক স্থানটি পরিদর্শন করেন। পরিদর্শনের পর এই জমিটি ব্যাপক হারে খনন করার প্রতি তিনি আগ্রহ দেখান, কিন্তু জমির মালিক বলিহারের জমিদার তাকে এই কাজে বাধা দেন। তাই তিনি বিহার এলাকার সামান্য অংশে এবং পুরাকীর্তির কেন্দ্রীয় ঢিবির শীর্ষভাগের সামান্য অংশে খনন কাজ চালিয়ে অব্যাহতি দেন। এই খনন কার্যের সময় কেন্দ্রীয় ঢিবির অংশের চারপাশে উদ্গত অংশবিশিষ্ট একটি বর্গাকার ইমারত আবিষ্কার করেন, যার দৈর্ঘ্য ছিল 22 ফুট। অবশেষে 1904 খ্রিস্টাব্দে প্রত্নতাত্ত্বিক আইনের আওতায় এই স্থান 1919 খ্রিস্টাব্দে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষিত হয়। সপ্তম শতাব্দীর মাঝামাঝিতে হিউয়েন-সাং পুণ্ড্রবর্ধনে আসেন, তবে তার বিস্তারিত বিবরণে সোমপুরের বিহার বা মন্দিরের কোনো উল্লেখ নেই। গোপালের পুত্র ধর্মপাল সিংহাসনে আরোহণ করে দীর্ঘকাল রাজত্ব করেন। তিনি বিক্রমশিলা ও সোমপুর বিহার প্রতিষ্ঠা করেন। সোমপুর মহাবিহারের ভিক্ষুরা নালন্দা, বুদ্ধগয়া প্রভৃতি ভারতীয় বিভিন্ন বৌদ্ধ তীর্থস্থানে অর্থ ও ধনরত্ন দান করতেন বলে বিভিন্ন লিপিতে উল্লেখ আছে, যা 10ম থেকে 11শ শতাব্দীতে সমৃদ্ধশীল অবস্থার ইঙ্গিত বহন করেন। এছাড়া 9ম শতাব্দী পর্যন্ত পাল রাজাদের পৃষ্ঠপোষকতায় সোমপুর বিহার ছাড়াও অগ্রপুর, উষ্মপুর, গোটপুর ও জগদ্দল বিহারের উল্লেখ পাওয়া যায়। 9ম শতাব্দীর শেষ ভাগে গুর্জর রাজ প্রথম ভোজ ও মহেন্দ্রপাল পাল সাম্রাজ্যের বিশেষ ক্ষতি সাধন করেন। পরে 10ম শতাব্দীর শেষ ভাগে পালবংশীয় রাজা মহিপাল সাম্রাজ্য পুনরুদ্ধার করেন ও সোমপুর বিহার মেরামত করেন। কিন্তু মহিপাল ও তার পুত্র নয়াপালের মৃত্যুর পর আবার পাল বংশের পতন শুরু হয়। এই সুযোগে মধ্য ভারতের চেদিরাজকর্ণ, চোলরাজ রাজেন্দ্র ও দিব্য নামে এক দেশীয় কৈবর্ত সামন্ত নরপতি পরপর বরেন্দ্র আক্রমণ করেন। নালন্দায় পাহাড়পুর মন্দির ও বিহার ধ্বংসের উল্লেখ সম্ভবত এই সময়ের আক্রমণের। 11শ শতাব্দীতে পাল বংশীয় রামপাল ঋতুরাজ পুনরুদ্ধার করেন। 12শ শতাব্দীতে দক্ষিণান্তের কর্ণাট থেকে আগত সেন রাজারা বাংলা দখল করেন। সে রাজাদের আমলে সোমপুর রাজকীয় পৃষ্ঠপোষকতা হারায়। এই সময় শেষবারের মতো সোমপুরের পতন শুরু হয়। 13শ শতাব্দীর শুরুতে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি বাংলায় আক্রমণ করে উত্তরবঙ্গের বৃহদাংশ দখল করে নেন। পাহাড়পুরের প্রত্নতাত্ত্বিক খনন কার্যকে 2 ভাগে ভাগ করা যায়। প্রথমত বাংলাদেশের স্বাধীনতা পূর্বকালীন সময়ে মূলত ব্রিটিশ যুগে এবং দ্বিতীয়ত স্বাধীনতা উত্তরকালে 80-র দশকে। 1879 সালে কানিংহাম প্রথম উদ্যোগটি নেন, কিন্তু বলিহারের জমিদারের বিরোধিতায় কেবলমাত্র কেন্দ্রীয় ঢিবির শীর্ষভাগ খনন করে তাকে থেমে যেতে হয়। এই খননে চারপাশে উদ্গত অংশযুক্ত প্রায় 7 মিটার উঁচু একটি কক্ষ আবিষ্কৃত হয়। এর দীর্ঘদিন পর 1923 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়, বরেন্দ্র গবেষণা পরিষদ ও ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগের যৌথ প্রচেষ্টায় এবং দীঘাপতিয়ার জমিদার পরিবারের সদস্য শরৎ কুমার রায়ের অর্থানুকূলে পুনরায় খনন কাজ শুরু হয়। এবছর ঐতিহাসিক D.R. ভান্ডারকরের নেতৃত্বে প্রত্নস্থলটি দক্ষিণ পশ্চিম অংশে খনন পরিচালিত হলে উত্তর দক্ষিণে বিন্যস্ত এক সারি কক্ষ এবং চত্বরের অংশবিশেষ পাওয়া যায়। রাখালদাস বন্দ্যোপাধ্যায়
1925 থেকে 1926 সালে খনন করে কেন্দ্রীয় ঢিবির উত্তরে প্রধান সিঁড়ি, পোড়ামাটির ফলকচিত্র শোভিত দেয়াল ও দক্ষিণ পথসহ উত্তর দিকের মণ্ডপ বা হলঘর আবিষ্কার করেন। ফলে প্রথমবারের মতো এই বিহারের ভূমি পরিকল্পনা ও দেয়াল চিত্রণ সম্বন্ধে ধারণা পাওয়া যায়। 1930-31 এবং 1931-32 সালে জি.সি. চন্দ্র বিহারের দক্ষিণ পশ্চিম কোণ ও সংলগ্ন চত্বর খনন করেন। 1933-34 সালে কাশীনাথ দীক্ষিতের তত্ত্বাবধানে ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগ পুনরায় খনন করেন। এতে বিহার ও মন্দিরের অবশিষ্ট অংশ এবং সত্যপীরের ভিটায় একগুচ্ছ স্তূপ, একটি তারা মন্দিরের ধ্বংসাবশেষও পাওয়া যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রফিক মুঘল পূর্ববাহুর কয়েকটি কক্ষে গভীর খনন পরিচালনা করেন। স্বাধীনতা পরবর্তী সময়ে 1981 থেকে 1983 খ্রিস্টাব্দে বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগ নতুন তথ্যের অনুসন্ধান এবং ইতিপূর্ব দীক্ষিতের আবিষ্কার কক্ষসমূহের প্রাপ্ত নির্দেশনাবলী সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য দ্বিতীয় পর্যায়ে খনন কাজ শুরু করেন। 1987 থেকে 1989 সালে পুনরায় খনন পরিচালিত হয়। বিহারের অঙ্গন থেকে অপ্রয়োজনীয় জঞ্জাল ও পূর্ববর্তী খননের স্তূপকৃত মাটি অপসারণ করে সুশৃঙ্খল পানি নিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিত করা, যেন বিহারে বিদ্যমান জলাবদ্ধতা দূরীভূত হয় এবং লবণাক্ততা হ্রাস পায়। বৌদ্ধবিহারটির ভূমি পরিকল্পনা চতুষ্কোণাকার। উত্তর ও দক্ষিণ বাহুদ্বয় প্রতিটি 273.7 মিটার এবং পূর্ব ও পশ্চিম বাহুদ্বয় 274.15 মিটার। এর চারদিক চওড়া সীমানা দেয়াল দিয়ে ঘেরা ছিল। সীমানা দেয়াল বরাবর অভ্যন্তরীণ ভাগে সারিবদ্ধ ছোট ছোট কক্ষ ছিল। উত্তর দিকের বাহুতে 45টি এবং অন্য 3 দিকের বাহুতে রয়েছে 44টি করে কক্ষ। এই কক্ষগুলোর 3টি মেঝে আবিষ্কৃত হয়েছে। প্রতিটি মেঝেতে বিছানো ইটের উপর পুরু সুরকি দিয়ে অত্যন্ত মজবুতভাবে তৈরি করা হয়েছিল। সর্বশেষ যুগে 92টি কক্ষে মেঝের উপর বিভিন্ন আকার বেদি নির্মাণ করা হয়। এ থেকে অনুমান করা যায় যে প্রথম যুগে সবগুলো কক্ষই ভিক্ষুদের আবাস কক্ষ হিসেবে ব্যবহৃত হলেও পরবর্তীকালে কিছু কক্ষ প্রার্থনা কক্ষে রূপান্তর করা হয়েছিল। কক্ষগুলোতে প্রতিটিতেই দরজা রয়েছে। এই দরজাগুলো ভেতরের দিকে প্রশস্ত কিন্তু বাইরের দিকে সরু হয়ে গেছে। কোনো কোনো কক্ষে কুলুঙ্গিও পাওয়া যায়। কুলুঙ্গি সংবলিত কক্ষগুলোর মেঝেতে দৈনন্দিন ব্যবহারযোগ্য বেশ কিছু দ্রব্যাদিও পাওয়া যায়। ভেতরের দিকে কক্ষগুলোর দৈর্ঘ্য 4.26 মিটার এবং প্রস্থ 4.11 মিটার। কক্ষের পেছনের দিকের দেয়াল অর্থাৎ সীমানা দেয়াল 4.87 মিটার এবং সামনের দেয়াল 2.44 মিটার চওড়া। কক্ষগুলোর সামনে 2.5 মিটার প্রশস্ত টানা বারান্দা রয়েছে। ভেতরের দিকের উন্মুক্ত চত্বরের সাথে প্রতিটি বাহু সিঁড়ি দিয়ে যুক্ত। বিহারের উত্তর বাহুর মাঝ বরাবর রয়েছে প্রধান ফটক। এর বাইরের ও ভেতরের দিকে একটি করে স্তম্ভ সংবলিত হলঘর এবং পাশে ছোট ছোট কুঠুরি রয়েছে। এই কুঠুরিগুলো বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা হতো। প্রধান ফটক এবং বিহারের উত্তর পূর্ব কোণের মাঝামাঝি অবস্থানে আরও একটি ছোট প্রবেশপথ ছিল। এখান থেকে ভেতরের উন্মুক্ত চত্বরে প্রবেশ করার জন্য সিঁড়ি ব্যবহৃত হতো, যা আজও বিদ্যমান। বিহারের অন্তর্বর্তী স্থানে উন্মুক্ত চত্বরের মধ্যবর্তী স্থানে রয়েছে কেন্দ্রীয় মন্দিরের ধ্বংসাবশেষ। এখন এটি 21 মিটার উঁচু হলেও মূল মন্দিরটি কমপক্ষে 30 মিটার উঁচু ছিল। 3টি ক্রমহ্রাসমান ধাপে ঊর্ধ্বগামী এই মন্দিরের ভূমি পরিকল্পনা ক্রুশাকার। প্রতিটি ক্রুশবাহুর দৈর্ঘ্য ও প্রস্থ 108.3 ও 95.45 মিটার। ক্রুশের মধ্যবর্তী স্থানে আরও কয়েকটি অতিরিক্ত দেয়াল কৌণিকভাবে সংযুক্ত। মূল পরিকল্পনাটির কেন্দ্রে দরজা জানালাবিহীন একটি শূন্য গর্ভ চতুষ্কোণাকার প্রকোষ্ঠ আছে। এই প্রকোষ্ঠটি মন্দিরের তলদেশ থেকে চূড়া পর্যন্ত বিস্তৃত। মূলত এই শূন্যগর্ভ প্রকোষ্ঠটিকে কেন্দ্র করে সুবিশাল এই মন্দিরের কাঠামো নির্মিত। এই কক্ষের চারদিকে মন্দিরের দ্বিতীয় ধাপে 4টি কক্ষ ও মণ্ডপ নির্মাণ করা হয়েছিল। এর ফলে মন্দিরটি ক্রুশাকার ধারণ করেছে। প্রথম ধাপের সমান্তরালে মন্দিরের ভিত্তিভূমির পূর্ব, পশ্চিম ও দক্ষিণ দিকের দেয়াল তৈরি করা হয়েছে। কেন্দ্রীয় শূন্যগর্ভ কক্ষে একটি ইট বাঁধানো মেঝে আবিষ্কৃত হয়েছে। এই মেঝে কক্ষের বাইরে চারিদিকের কক্ষ ও মণ্ডপের প্রায় একই সমতলে অবস্থিত, কিন্তু চারিদিকের কক্ষগুলো থেকে কেন্দ্রীয় এই কক্ষে যাওয়ার কোনো পথ বা দরজা নেই এবং আগে ছিল পরে বন্ধ করা হয়েছে এমন কোনো প্রমাণও পাওয়া যায়নি। তাই অনুমানিত হয় ফাঁপা এই দণ্ডটি মন্দিরের সুউচ্চ দেয়ালগুলোর সুদৃঢ় নির্মাণের জন্য একটি উপকরণ ছিল। মূর্তিগুলো সম্ভবত এর চারিদিকের কক্ষগুলোতে স্থাপন করা হয়েছিল। মন্দিরের শীর্ষদেশের কোনো নিদর্শন নেই বিধায় এর ছাদ সম্বন্ধে স্পষ্ট কিছু বলা যায় না। কেন্দ্রীয় শূন্যগর্ভের কক্ষটির দেয়াল নিরাভরণ, কিন্তু প্রতিটি ধাপে দেয়ালগুলোর বহির্ভাগ উদ্গত কার্নিশ, অলঙ্কার, ইট এবং সারিবদ্ধ পোড়ামাটির ফলকচিত্র দ্বারা সজ্জিত। ক্রুশাকার পরিকল্পনার বর্ধিত অংশগুলোর সংযোগস্থলে কার্নিশের প্রান্ত পর্যন্ত পানি নিষ্কাশনের নালার ব্যবস্থা রয়েছে। পাথর নির্মিত এই নালাগুলোর মুখ গর্জনরত সিংহের মুখের অবয়বে নির্মিত। ভিত্তিভূমির দেয়ালের বহির্দেশে 63টি কুলুঙ্গি রয়েছে। এর প্রতিটিতে একটি করে পাথর ভাস্কর্য ছিল। বিহারের মধ্যবর্তী উন্মুক্ত অঙ্গনে আরও কিছু ইমারতের ধ্বংসাবশেষ পাওয়া যায়। এদের মাঝে বেশ কিছু ইমারতের বৈশিষ্ট্য শনাক্ত করা সম্ভব হয়নি। অঙ্গনের দক্ষিণ পূর্বাংশে ভোজনশালা ও রক্ষণশালা অবস্থিত।
এই দুটি স্থাপনার মাঝে ৪৬ মিটার দীর্ঘ ইট বাঁধানো একটি নর্দমা রয়েছে। নিবেদন স্তূপগুলোর মাঝে দক্ষিণ পূর্বাংশে অবস্থিত স্তূপটি ১৬ কোণ বিশিষ্ট নক্ষত্র আকৃতির। অনচ্চ এই মঞ্চের মাঝে সংস্থাপিত এই স্তূপটির সংলগ্ন স্থানে রয়েছে একটি পাকা কূপ। অন্যান্য নিবেদন স্তূপগুলো বিক্ষিপ্তভাবে নির্মিত। চত্বরের উত্তর পূর্বাংশের ইমারতগুলো সম্ভবত প্রশাসনিক এবং অন্যান্য কাজে ব্যবহৃত হতো। বিহারের দক্ষিণ দেয়াল হতে ২৭ মিটার দক্ষিণে অবস্থিত একটি মঞ্চে অনেকগুলো স্নানাগার ও শৌচাগার নির্মাণ করা হয়েছিল। মঞ্চটি পূর্ব পশ্চিমে ৩২ মিটার দীর্ঘ এবং উত্তর দক্ষিণে ৮.২৩ মিটার প্রশস্ত। এটি বিহারের ১০২ নম্বর কক্ষ থেকে একটি উঁচু বাঁধানো পথ দ্বারা সংযুক্ত। পাহাড়পুর সংলগ্ন জাদুঘরে সংরক্ষিত উল্লেখযোগ্য কিছু মূর্তি এখনও দেখা যায়। সোমপুর বিহার নিয়ে বেশ কিছু ভিডিও তথ্যচিত্র নির্মাণ করা হয়েছে। ২০১৬ সালের ঈদুল আজহায় চ্যানেল আইতে রাজীব হাসানের রচনা ও পরিচালনায় চাঁদের শহর নামে একটি বিশেষ টেলিফিল্ম প্রচার করা হয়, যার সম্পূর্ণ গল্প ও চিত্রায়ন সোমপুর বিহারকে ঘিরে।